অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রত্যেক ছাত্রছাত্রীদের জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা সমাজকর্মের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, সমাজকর্মের তৃতীয় অধ্যায় হচ্ছে সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন, এই টপিকসটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু টপিকসটা আরেকটু খেয়াল করার চেষ্টা করো। সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে আমি একটা বিষয় প্রথমে একটু পরিষ্কার করে দিতে চাই, সেটা হচ্ছে সমস্যা কি। এই কোশ্চেনের আনসারটা আমাদের প্রত্যেকের জানা উচিত যে সমস্যা কথাটার মানে কি। সমস্যা হচ্ছে সেই ধরনের একটা অনুপ্রেরিত অবস্থা যেখান থেকে মানুষ মুক্তি পেতে চায়, যা থেকে মানুষ উত্তরণ পেতে চায়, যা থেকে মানুষ রেহাই পেতে চায়। সহজভাবে বললে আমরা সমস্যাটাকে এভাবে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখন আমরা চলে যাই সামাজিক সমস্যাটা কি। পিবি হর্টনের কথা অনুযায়ী যদি আমরা এই সামাজিক সমস্যাটাকে অ্যানালাইসিস করি, তাহলে এভাবে আমরা বলতে পারি সামাজিক সমস্যা হচ্ছে সমাজের এমন একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা যেখান থেকে যেখান থেকে মানুষ শুধু বললে কথাটা ভুল হয়ে যাবে, অধিকাংশ মানুষই সেটা থেকে রেহাই পেতে চায় এবং মানুষ সম্মিলিতভাবে চেষ্টা করে সেই সমস্যাটা থেকে উত্তরণ পাওয়ার জন্য। আরেকটা মজার বিষয় তোমাদের সাথে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সমস্যা ততক্ষণ পর্যন্ত সমস্যা না যতক্ষণ পর্যন্ত সমস্যাটাকে আমরা সমস্যা হিসেবে কাউন্ট না করব বা আমরা সমস্যা হিসেবে বিবেচনা না করব। একটা উদাহরণ শুনবে? একটা উদাহরণ দিয়ে কথাটাকে বুঝাই। মনে করো আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাসের শেষে তোমাদের যথারীতি একটা পড়া দেওয়া থাকে যে তোমরা এই টপিকসগুলো ভালো করে দেখবা। তুমি সেই কথাটার গুরুত্বটুকু কতটুকু দিলে তার উপর নির্ভর করবে সেটার বিবেচনা। তুমি ভাবলা যে ক্লাস হচ্ছে, ক্লাস আমি কন্টিনিউ করতেছি, পড়াগুলো আমি জমিয়ে রাখি, পরে আমি পড়াগুলোকে সলভ করব। এর মানে পড়াটা তোমার কাছে কোনো সমস্যা না। তাহলে এই পড়ার চাপটা কি তোমার মাথায় আসলেও থাকবে বা ওইটাকে কি আসলেও তুমি সমস্যা হিসেবে মনে করবে? এটা কিন্তু সম্ভব না। যখন তুমি এটাকে দায়িত্ব হিসেবে নিবে যে না, আমার এই পড়াটা দেওয়া হয়েছে এবং এই পড়াটাকে আমার কমপ্লিট করতে হবে, পরবর্তী যখন ক্লাস হবে পরবর্তী ক্লাসগুলোতে সেটা আমার জন্য কি করতে হবে, কমপ্লিট করে রাখলে পড়া ধরতে আমার সুবিধা হবে। আমি এই সহজ এক্সাম্পলটা তোমাদের সামনে এই জন্যই তুলে ধরলাম, সমস্যা কথাটা কি সেটা যেন সহজভাবে তোমরা রিয়েলাইজ করতে পারো। আমরা সামাজিক সমস্যাতে ছিলাম। সামাজিক সমস্যাটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করলাম? আমরা সামাজিক সমস্যা বলতে সেই ধরনের সমস্যাগুলোকে বুঝছি যে সমস্যাটা সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করবে এবং অধিকাংশ মানুষই সেটা থেকে কি করবে, সেটা থেকে মুক্তি পেতে চাবে। সামাজিক সমস্যার ক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল করো, সামাজিক সমস্যার ক্ষেত্রে যে প্রশ্নগুলা আমরা সৃজনশীলে পেয়ে থাকি সেটা হচ্ছে 1 অথবা 2 এর জন্য আমাদের প্রশ্নটা এরকম হতে পারে। অনেক সময় 1 নম্বরের জন্য আমাদের একটা প্রশ্ন থেকে থাকে যে সামাজিক সমস্যাটা কি। তারপরে যে প্রশ্নটা থাকতে পারে যে সামাজিক সমস্যার কি আদৌ কোনো বৈশিষ্ট্য আছে, যদি বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি এবং সামাজিক সমস্যা সৃষ্টি হওয়ার পিছনে কি কি কারণ কাজ করে থাকে। আমি প্রথমেই তোমাদেরকে সামাজিক সমস্যা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবার বৈশিষ্ট্যতে যে আমরা দেখব সামাজিক সমস্যার বৈশিষ্ট্যটা কি। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে প্রথমে যে জিনিসটা চলে আসবে, সামাজিক সমস্যার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অধিকাংশ মানুষের উপর কি করবে, ক্ষতিকর প্রভাব বিস্তার করবে। অধিকাংশ মানুষ সেটা থেকে মুক্তি পেতে চাবে। সামাজিক সমস্যা পরিমাপযোগ্য, সামাজিক সমস্যা পরিবর্তনশীল। এখানে সামাজিক সমস্যার আরেকটা যে বৈশিষ্ট্য, বিশেষভাবে বৈশিষ্ট্য থাকবে, সামাজিক সমস্যা অবশ্যই সমাধানযোগ্য। এর মানে সমাজ থেকেই সামাজিক সমস্যার সৃষ্টি এবং সমাজে তার সমাধান খুঁজে পাওয়া সম্ভব। সামাজিক সমস্যার সমাধান করার জন্য অধিকাংশ মানুষের একটা আন্তরিক প্রচেষ্টা থাকবে। সামাজিক সমস্যাটা যেন সমাধান হয় সেজন্য মানুষের একটা যৌথ এবং আন্তরিক প্রচেষ্টা থাকবে। এই কয়েকটা বিষয়কে আমরা সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হিসেবে কাউন্ট করতে পারি। এবার চলে যাই সামাজিক সমস্যাগুলোর কারণ কি।
সামাজিক সমস্যাগুলোর কারণ হচ্ছে বহুবিধ। সামাজিক সমস্যার কারণগুলোর মধ্যে আমরা যে সামাজিক সমস্যার কারণগুলো আমরা বলতে পারি সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের কারণে সামাজিক সমস্যা বেড়ে যায়, অপরিত মৌলমানবিক চাহিদা যদি পূরণ না হয় তাহলে সেটাও সামাজিক সমস্যার সৃষ্টি করে, এবং শিল্পায়ন এবং শহরায়ন সামাজিক সমস্যার সৃষ্টির অন্যতম কারণ। এছাড়াও অন্যান্য অনেকে আছে, আমরা সামাজিক সমস্যার পেছনে কারণগুলো যদি আরও একটু বিশদভাবে আলোচনা করে থাকি, ভাগ্যে বিশ্বাস এটাও সামাজিক সমস্যার পেছনে কারণ। আমরা কাজে বিশ্বাসী না হয়ে যদি ভাগ্যে বিশ্বাসী হয়ে যাই তাহলেও সেটা সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। ধর্মান্ধতাও সামাজিক সমস্যার একটা অন্যতম কারণ, এবং বিভিন্ন ধরনের কুসংস্কার এবং কুপ্রথা সেগুলোও সামাজিক সমস্যার কারণ হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি। আজকে আমরা এই অধ্যায়ের ভিতরে সামাজিক সমস্যার কিছু আন্তঃসম্পর্ক আমরা খেয়াল করার চেষ্টা করব। সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক, আন্ত কথাটার মানে হচ্ছে সামাজিক সমস্যাগুলো কিভাবে একটি আরেকটির সাথে রিলেটেড। সামাজিক সমস্যাগুলোর আন্তঃসম্পর্কের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেখান থেকে বিশ্লেষণ করলে এভাবে আমরা বলতে পারি, এখানে একটা সমস্যা দেখানো হচ্ছে স্বাস্থ্যহীনতা, দেখানো হচ্ছে ভিক্ষাবৃত্তি, দেখানো হচ্ছে অজ্ঞতা, দেখানো হচ্ছে নিরক্ষরতা। তোমাদের সামনে কিছু সমস্যাকে আমি তুলে ধরেছি, এখন আমি তোমাদের সামনে সেটাকে বিশ্লেষণ করব কিভাবে এগুলার একটা সম্পর্ক রয়েছে। স্বাস্থ্যহীনতা সমস্যাটা যে কিনা স্বাস্থ্যহীনতা সমস্যায় ভুগছে সে তার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এইভাবে মানুষের সামনে উপস্থাপন করছে যে নিজের অসহায়ত্বটা প্রকাশ করে সে ভিক্ষাবৃত্তি করছে, ভিক্ষার মাধ্যমে সে তার জীবনটা পরিচালনা করার চেষ্টা করছে। আচ্ছা, তার নিশ্চয়ই কোনো পড়াশোনা জানা নাই, পড়াশোনা জানা থাকলে হয়তো সে কোনো কর্মের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করার চেষ্টা করত। এর মানে এখান থেকে আরেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে অজ্ঞতা, এবং অজ্ঞতার সাথে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নিরক্ষরতা। অর্থাৎ নিরক্ষর মানুষ মাত্রই অজ্ঞ, এটা যেভাবে আমরা একেবারে বলতে পারি। আবার এই কথাও আমরা বলতে পারি নিরক্ষর মানুষ অজ্ঞ হবে, অজ্ঞ হলে সে ভিক্ষাবৃত্তিতে তার কোনো মান সম্মানের বা তার কোনো, আমরা সমাজকর্মের মধ্যে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে আত্মমর্যাদাবোধ, যেটা কিনা নিরক্ষরতা বা অজ্ঞতার কারণে এই আত্মমর্যাদা বোধে তাদের কোনো তারতম্য হয় না, বা সেটাকে তারা কোনো বিষয় হিসেবে কাউন্ট করে না। এরপরে হচ্ছে স্বাস্থ্যহীনতা। স্বাস্থ্যহীনতার সাথে আসলে পুষ্টিহীনতা বা আমরা যে বিভিন্ন ধরনের, এছাড়াও দারিদ্রতা, বিভিন্ন ধরনের সমস্যাগুলোকেও আমরা রিলেটেড করে আমরা আলোচনায় আনতে পারি। এর মানে হচ্ছে যে কোনো একটা সমস্যা যখন সৃষ্টি হয় তখন কোনো একক সমস্যার মধ্যে সেই বিষয়টা কিন্তু আবদ্ধ থাকে না। এর মানে একটা সমস্যা আরেকটা সমস্যার জন্মের উদ্ভাবক হিসেবে কাজ করে থাকে, এবং এভাবেই সমস্যাগুলো একটা জটিল আকারে ধারণ করে। এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে আলোচনা করব। আমার টপিকসের আলোচনার সুবিধার্থে আমি কিছু বিষয় এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে এখানে আমাদের জনসংখ্যা সমস্যা, আমাদের বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে যে সমস্যাগুলোকে এখানে আনা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা, অপুষ্টি সমস্যা, বেকারত্ব সমস্যা বা বেকার সমস্যা, তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে রয়েছে বিভিন্ন যৌতুক সমস্যা সহ বাল্যবিবাহ, মাদকাসক্তি, এবং তোমাদের এখানে যে লাস্টের যে অটিজম সমস্যার কথা বলা হয়েছে। এই কিছু বিষয় আমরা এই টপিক্সের বা এই অধ্যায়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং লাস্ট ওয়ান আছে এখানে এইডস বা HIV AIDS সম্পর্কে আলোচনা করা হয়েছে। আলোচনার সুবিধার্থে আমি তোমাদেরকে একটা ধারণা দিতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে সেটা হতে পারে জনসংখ্যা সমস্যা, সেটা হতে পারে অপুষ্টি সমস্যা, সেটা হতে পারে বেকারত্ব সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। আমি প্রত্যেকটা সমস্যার শুধুমাত্র তোমাদেরকে একটু সংজ্ঞার মাধ্যমে অথবা একটু বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু প্রত্যেকটি প্রশ্নই আমাদের সৃজনশীলের জন্য 10 নম্বরের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে
আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ইনফরমেশনটা দিতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা সমস্যার যে প্রভাব এবং বাংলাদেশের উপরে যে বাংলাদেশে বিভিন্ন কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং প্রভাব, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে এমসিকিউ আকারে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে বিভিন্ন ধরনের ডেটা উল্লেখ করা আছে, পরিসংখ্যানগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। আমি আবারও বলবো, তোমরা বইটাকে ভালো করে রিডিং করবা, বিশেষ করে বিভিন্ন ধরনের যে বিভিন্ন সালের যে ডেটাগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সেই ডেটাগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউ কোশ্চেন অবশ্যই আসে। কাজেই বইটাকে ভালো করে রিডিং করতে হবে এবং সেই সাথে সমস্যার কারণ, প্রভাব এবং সমাজকর্মীর ভূমিকাগুলো আমরা ভালো করে জানার চেষ্টা করব। বাংলাদেশের জনসংখ্যার সমস্যা, অপুষ্টি সমস্যা, জলবায়ু পরিবর্তন সমস্যা, অটিজম সমস্যা, HIV এইডসের সমস্যাগুলো থেকে আমাদের বিভিন্ন ইয়ারগুলোতে সৃজনশীলের প্রশ্নগুলা একটি ইম্পর্ট্যান্স হিসেবে দেওয়া হয় এবং এই প্রশ্নগুলো তোমাদের কোনো অংশে কিন্তু সেখানে তোমাদের গাফিলতি করার কিন্তু কোনো সুযোগ নাই। এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে বারবার দেখতে হবে। বিশেষ করে আমরা অটিজম এবং জলবায়ু পরিবর্তন, এইডস, এই তিনটা সমস্যা আমরা বারে বারে বলবো যে এই প্রশ্নগুলা তোমরা সৃজনশীল আকারে বিভিন্ন বোর্ডগুলোতে কিভাবে প্রশ্নটা হয়েছে সেটা কিন্তু একটু বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আমি তোমাদেরকে আজকে এখানে একটা প্রশ্নের আলোকে কিভাবে প্রশ্নটা তোমাদেরকে রেডি করতে হবে সে সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি। আমি অপুষ্টি সমস্যাটা সম্পর্কে তোমাদের সামনে আজকে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। অপুষ্টি শব্দটার যদি আমি একেবারে আক্ষরিক যে বিশ্লেষণটা সেটা যদি তুলে ধরি তাহলে এইভাবে বলতে হয়, অপুষ্টি হচ্ছে এমন এক ধরনের সমস্যা যেখানে আমাদের খাদ্যের যে 6টা উপাদান দরকার তার যে কোনো একটা উপাদানের ঘাটতি হলেই কিন্তু মানুষ অপুষ্টিতে ভুগে থাকে এবং অপুষ্টিজনিত কারণে বিভিন্ন ধরনের সমস্যাগুলা সৃষ্টি হয়ে থাকে। সেগুলোর মধ্যে অপুষ্টির যে একটা ইংরেজি টার্ম আছে সেটাও কিন্তু তোমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে ম্যালনিউট্রিশন। আমার কথাটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে। আমি কিভাবে তোমাদেরকে কোশ্চেনের আনসারগুলা লিখার এবং পড়ার কথা বলছি, এটা যদি তোমরা একটু ক্লাসটাতে একটু মনোযোগ সহকারে দেখো, আমার মনে হয় সাথে যদি বইটা পড়ে যাও সেকেন্ড পার্টে তোমাদের প্রিপারেশন নেওয়াটা খুব একটা কঠিন কিছু হবে না। আচ্ছা, আমি আবার আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে অপুষ্টি সমস্যা। অপুষ্টির কথাটার মানে হচ্ছে খাদ্যের 6টি উপাদানের যে কোনো একটা উপাদানের ঘাটতি এবং ঘাটতিজনিত বিভিন্ন ধরনের সমস্যা। অপুষ্টি সমস্যার মধ্যে কিছু কারণ আছে। অপুষ্টি সমস্যাটা কেন সৃষ্টি হচ্ছে আমাদেরকে প্রথমে জানতে হবে অপুষ্টিটা কী এবং অপুষ্টি সমস্যাটা কেন সৃষ্টি হচ্ছে বা অপুষ্টির কারণটা কী। খাদ্যে ক্যালোরির ক্রমাগত ঘাটতি হচ্ছে অপুষ্টির মূল কারণ। খাদ্যে যদি ক্যালোরির ক্রমাগত ঘাটতি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে অপুষ্টি সমস্যাটা সৃষ্টি হতে পারে। আচ্ছা, এছাড়া আমরা একটা বিষয় একটু দেখার চেষ্টা করি যে অপুষ্টি সমস্যাটা একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা কিভাবে সৃষ্টি হচ্ছে। দারিদ্র্য ও আর্থিক অসচ্ছলতা, জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য ঘাটতি, পুষ্টিজ্ঞানের অভাব ও নিরক্ষরতা, চিরাচরিত খাদ্য অভ্যাস, ভেজাল খাদ্য গ্রহণ, খাদ্যের অসম বন্টন, কুসংস্কার, ত্রুটিপূর্ণ সামাজিক মূল্যবোধ, উঠতি বয়সী শিশুদের জন্য বাড়তি খাবার দেওয়া সম্পর্কে আমাদের মায়েদের অজ্ঞতা। উঠতি বয়সী বাচ্চাদের জন্য যে একটা বাড়তি খাবারের প্রয়োজন হয় বা আমরা যেটাকে বলি বয়ঃসন্ধিকাল, সে বয়ঃসন্ধিকালে বাচ্চাদের একটা খাদ্যের একটা বিশেষ চাহিদা থাকে, সে সম্পর্কে আমাদের দেশের মায়েরা একটু অজ্ঞ এবং অনেক শিশু অপুষ্টিতে ভুগছে। ত্রুটিপূর্ণ সামাজিক রীতি অপুষ্টির কারণ। সংক্রমণ ও ভাইরাস রোগজনিত কারণে অপুষ্টির শিকার হতে পারে। তোমাদেরকে অনেকটা সময় তোমাদেরকে আমি একটু বুকিশ টাইপের কথা বেশি বলে ফেলেছি। এখন আমরা চলো একটা কার্টুনে চলে যাই, একটা কার্টুনের গল্পে চলে যাই। তোমরা তো জানোই আমি তোমাদের ক্লাসের মধ্যে মিনা কার্টুন দিয়ে বিভিন্ন বিষয়গুলো সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। মিনা ও রাজু এই কার্টুনটা আমরা যারা দেখেছি, এই কার্টুনটায় আমরা একটা সহজ চিত্র দেখতে পাই। যখন মিনা ও রাজু খেতে বসে তখন মিনার পাতে অর্ধেকটা ডিম থাকলেও কিন্তু রাজুর পাতে একটা আস্ত ডিম দেওয়া থাকে এবং সেই ক্ষেত্রে রাজু একটু গর্ব করেই নিজেকে করে নেয় যে সে ছেলে দেখে তার খাবারের পরিমাণটা একটু বেশি।
কিন্তু সেই যে অসম একটা অবস্থার সুষম বন্টন কে করে দেয়? তোমরা কি কখনো এই কার্টুনটা দেখার সুযোগ হয়েছে? যদি সুযোগ হয় তাহলে একটু ভেবে দেখো তো, এই অসম বন্টনটাকে আবার এটাকে একটু পুনর্বন্টন করে দেয়। সেখানে একটা মূল ভূমিকা পালন করে থাকে মিঠু, ওই টিয়া পাখিটা, যে টিয়া পাখির মাধ্যমে এটা একটা রূপক একটা চরিত্রের মাধ্যমে আমাদের সমাজের অসঙ্গতিটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এইখানে যে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যদিও সেটা একটা টিয়া পাখি, কিন্তু সে টিয়া পাখির মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় যে নারী এবং পুরুষ, সন্তান ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন, তাদের উভয়ের জন্য খাদ্যের চাহিদা সমান। একটা নির্দিষ্ট পিরিয়ডে উভয়ের খাদ্যের একটা বিশেষ চাহিদা থাকে এবং সেই ক্ষেত্রে কোনো অসমতা করা যাবে না। এই যে আমাদের একটা অসম দৃষ্টিভঙ্গি অথবা অজ্ঞতা, সেটাও কিন্তু অপুষ্টিজনিত অপুষ্টির একটা সৃষ্টি হওয়ার একটা অন্যতম কারণ হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, এবার আমরা দেখি বাংলাদেশে অপুষ্টি পরিস্থিতিটা কেমন। বাংলাদেশে অপুষ্টি পরিস্থিতির উপরে বাংলাদেশের রক্ত স্বল্পতার সার্বিক শতকরা হার থেকে শুরু করে এখানে বিভিন্ন চার্টের মাধ্যমে তোমাদেরকে এখানে কিছু ডেটা উপস্থাপন করার মাধ্যমে অবস্থাটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমি তোমাদেরকে এখানে ছেলে এবং মেয়ে বেঁধে এবং উভয় ছেলে এবং মেয়ে বেঁধে যে চার্টটা দেওয়া আছে সেই চার্টটা একটু খেয়াল করার চেষ্টা করব। যদি তোমাদের সামনে ডক্টর উত্তম কুমার দাস, সালমা জোহরা ও শাহিনারা বেগমের বইটা থাকে, তাহলে আমি এখানে তোমাদেরকে বলবো 64 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত যে ডাটাটা উল্লেখ করা আছে সেই ডাটাটা তোমরা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবে। এরপর চলে যাই অপুষ্টির প্রভাব। অপুষ্টিজনিত কারণে কি ধরনের প্রভাব পড়ছে? অপুষ্টিজনিত কারণে বিভিন্ন ধরনের প্রভাব পড়ছে। একটা শিশুর ক্ষুধা মেটানো যত সহজ ব্যাপার, অপুষ্টি মেটানো কিন্তু ততটা সহজ ব্যাপার না। পেট ভরে ভাত খাওয়া আর পুষ্টিকর খাবার খাওয়া কিন্তু এক কথা নয়। আমরা সারাদিন বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি, কিন্তু সেই খাবারগুলো আসলে কতটুকু সুষম সেটা বুঝে একজন মা তার সন্তানকে সে খাবার পরিবেশন করতে হবে। এবং যদি সেটা সম্ভব হয় তাহলে কিন্তু তার পুষ্টির যে চাহিদাটা সেটা মেটানো সম্ভব। অপুষ্টির জনিত কারণে বাচ্চা খর্বাকৃতি থেকে শুরু করে বুদ্ধিহীনতা, বিভিন্ন ধরনের অটিজম সংক্রান্ত সমস্যা বা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ বা আমরা বিভিন্ন চর্মরোগের কথা বলি, বা বিভিন্ন ধরনের আমরা অনেক সময় বাচ্চাকে হাবাগোবা বাচ্চা বলেও অভিহিত করি যে বাচ্চাটা একটু বোকা, কিন্তু এই অপুষ্টিজনিত কারণে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। কাজেই বাচ্চার যেন পুষ্টির চাহিদা পূরণ করা হয় সেদিকে অবশ্যই পরিবারের প্রত্যেকটা সদস্যের খেয়াল রাখতে হবে। যেসব শিশু পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করে তাদের তুলনায় অপুষ্টি শিশু মারা যাবার সম্ভাবনা বেশি থাকে। এবং বাংলাদেশে একটা রেশিও আছে, যদিও আগে এই রেশিওটা বেশি ছিল কিন্তু এখন কিছুটা হলেও কমে আসছে, যে অপুষ্টিজনিত কারণে শিশু জন্মের কিছুদিন পরে হয়তো মৃত্যুর মুখে ঢলে পড়ে। অপুষ্টির চাহিদা বা অপুষ্টিজনিত সমস্যা যদি আমরা সমাধান করতে পারি তাহলে হয়তো এ ধরনের মৃত্যু আমাদের আর দেখতে হবে না। অপুষ্টিজনিত সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে আমাদের যে অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুর হারটা রয়েছে সেটাকেও রোধ করা সম্ভব। আচ্ছা, আমরা লাস্ট ওয়ান এখানে যে বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে আমরা 4 নম্বরের জন্য সৃজনশীলের যে প্রশ্নের উত্তরটা আমরা দেখে থাকি সেটার জন্য আমরা অপুষ্টি মোকাবেলায় সমাজকর্মী কি ভূমিকা পালন করতে পারে এই বিষয়টাকে একটু হাইলাইটস করার আমি চেষ্টা করব। যে এখান থেকে যদি আমাদের 4 নম্বরে একটা প্রশ্ন চলে আসে যে অপুষ্টির উপরে মনে করো তোমাদের একটা সৃজনশীল 10 নম্বরের প্রশ্ন হলো, এখানে 4 নম্বরের জন্য যে প্রশ্নটা রেডি থাকে সেটা হচ্ছে যে অপুষ্টি সমস্যা মোকাবেলায় সমাজকর্মী তাহলে কি ধরনের ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, অপুষ্টি সমস্যার সমাধানে সমাজকর্মী যে ধরনের ভূমিকা পালন করতে পারে তার মধ্যে প্রথম যে ভূমিকাটা হচ্ছে সেটা হচ্ছে উনি একজন গবেষণা কর্মী হিসেবে ভূমিকা পালন করতে পারেন। কেন অপুষ্টি সমস্যাটা সৃষ্টি হচ্ছে, কোন ঘাটতিটা এজন্য দরকার, এজন্য সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করছে? এটা কি শুধুমাত্র খাদ্যের অভাব, শুধুমাত্র আর্থিক দৈন্যতা, না মানুষের অসচেতনতা, অজ্ঞতা? সেই বিষয়গুলা উনি গবেষণার মাধ্যমে বের করে আনতে পারবেন। অর্থাৎ একজন গবেষণা কর্মী হিসেবে এখানে তিনি একটা মুখ্য ভূমিকা পালন করে থাকেন। নীতি প্রণয়নে সহায়ক কর্মী হিসেবে পালন করতে পারেন। খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধকারী, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এখানে একটা জিনিস, এখন কিন্তু খাদ্য উৎপাদনে আমাদের বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
এবং এই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে একজন উদ্বুদ্ধকারী ভূমিকা পালন করতে পারেন। খাদ্যাভ্যাস পরিবর্তনে উদ্বুদ্ধকারী। খাদ্যাভ্যাস অপুষ্টিজনিত সমস্যা সৃষ্টির একটি অন্যতম কারণ। খাদ্যাভ্যাস পরিবর্তনের ক্ষেত্রেও তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পুষ্টি জ্ঞানের প্রচারক। কোন ধরনের খাবারে কী ধরনের পুষ্টি আছে? আমাদের মতো দেশে, আমাদের মতো উন্নয়নশীল দেশে একটা অনেক বড় সমস্যা হচ্ছে, আমরা সবসময় মনেই করে নেই দামি খাবারেই পুষ্টি, কিন্তু দামি খাবার ছাড়াও আমাদের যে দেশীয় বিভিন্ন ধরনের ফলমূল থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের মাঝখানে সেগুলোর অভাব আমরা মেটাতে পারি, এই সম্পর্কে আমাদের অজ্ঞতা বা আমাদের শিক্ষার অভাব রয়েছে, যার জন্য দেখা যায় এই কারণেও অপুষ্টিজনিত সমস্যাটা সৃষ্টি হচ্ছে। কাজেই পুষ্টি জ্ঞান সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। চিকিৎসা সেবা ও জনস্বাস্থ্য উন্নয়নে সচেতনতা কর্মী হিসেবে সমাজকর্মী ভূমিকা পালন করতে পারে। কোন ধরনের কি ধরনের এবং কি চিকিৎসা সেবাটা আছে সে সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। দরকার হলে বিভিন্ন ধরনের প্রচার প্রকাশনার মাধ্যমে সেটাকে মানুষের সামনে তুলে আনতে হবে এবং এই ক্ষেত্রে সমাজকর্মী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিশু খাদ্যের পরামর্শদাতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কত বছরের বাচ্চা, কত বছরের বাচ্চা এবং কতটুকু তার পুষ্টিকর খাবার দরকার, সেটা কি পুষ্টিকর খাবার হচ্ছে কি না, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পরামর্শ দানকারী হিসেবেও সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এবং লাস্ট ওয়ান, আমি যে কথাটা আবার বলবো সেটা হচ্ছে গবেষণা কর্মী হিসেবে তিনি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং বাস্তবিক যে চিত্র, আমাদের শুধুমাত্র আর্থিক দৈন্যতাই যে অপুষ্টির জন্য দায়ী নয়, আমাদের জ্ঞানের অভাবও যে অপুষ্টির জন্য দায়ী, সেই বিষয়টাকেও তিনি আমাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। আমি আশা করি তোমরা, আমি যেভাবে কোশ্চেনের আনসারটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এইভাবেই যদি পরীক্ষার জন্য অথবা সামনে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা একটা আছে সেটার জন্য প্রিপারেশন নিয়ে নাও, তাহলে বাকি প্রশ্নগুলো আমরা একইভাবেই উত্তরগুলো বোঝার চেষ্টা করব। মূলত সমস্যা, বেকারত্ব থেকে শুরু করে HIV AIDS বা জলবায়ু পরিবর্তন বা অটিজম সমস্যাটা কি, এটার কারণটা কি, এটার প্রভাবটা কতটুকু, বাংলাদেশের পার্সপেক্টিভে এটার প্রভাব কি হচ্ছে, সেই বিষয়গুলো যদি আমরা একটু ডেটা সহ পড়ার চেষ্টা করি, আমার মনে হয় পরীক্ষার জন্য এই প্রিপারেশনটা তোমাদের সহায়ক ভূমিকা পালন করবে। আর এছাড়াও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকে এই অধ্যায়ে কোনো একটা টপিক সম্পর্কে, যেহেতু আমরা সমস্ত কিছু নিয়ে হয়তো বিশদভাবে আলোচনা করতে পারি নাই, তোমরা আমার সাথে যদি যোগাযোগ করো, আমি তোমাদের পরবর্তীতে এটা অবশ্যই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।